এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। রাহাত সাহেব দীর্ঘশ্বাস ফেলে বললেন, বলছি কথা হচ্ছে তুমি বড় হয়েছো, আমার বয়স বেড়েছে, তাই আমি চাই তুমি ব্যবসার হাল ধরো, ব্যবসা তো তোমারই। রেয়ানের কপালে হালকা ভাঁজ পড়ল। তার কারণ হলো ব্যবসা সুফিয়ানের বলায়। সুফিয়ান বলল, আমার থেকে এইসবের এক্সপেকটেশন না রাখাই রীতিমতো বুদ্ধিমানের কাজ হবে। আমি আপনার ব্যবসায় এক রত্তিও হাত দেব না, তাই নেক্সটে এইসব বলে আমার টাইম ওয়েস্ট করবেন না। রাহাত সাহেব আহত দৃষ্টি নিয়ে বললেন, তুমি আমার বড় ছেলে, যদি এসবের দায়িত্ব তুমি না নাও তো কি করে হবে? রেহানের মনে সৃষ্টি হলো একটা অভিমান। তার মস্তিষ্কে গিয়ে তৈরি হলো গভীর ক্রোধানল। মনে বারবার একটা প্রশ্নই আসছে, সে না হয় দেখতে একটু খারাপই, কিন্তু পড়াশোনার যোগ্যতায় তো কম নয়। তাহলে সব জায়গায় কেন তাকে হেড করে নিচু দেখানো হয়? সুফি ভাইকে কেন চোখে পড়ে? সেও তো তার ছেলে। তাহলে ব্যবসায় কেন সুফিয়ানের একারই হবে? কিছুতেই মেনে নিতে পারল না রেয়ানের ক্রুদ্ধ মন। হিংসা মানুষকে ঠিক কতটা খারাপ বানাতে পারে তা রেয়ান জানতো না। খাবার পুরোটা না খেয়ে হনন করে নিজের রুমে চলে গেল। সুফিয়ান সহ সবাই কথায় ব্যস্ত ছিল, তাই সেদিকে খেয়াল করেনি কেউই। রেয়ানের মস্তিষ্কে শুধু চিন্তা এলো যে সুফিয়ানকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, আর তাকে মনে করে অযোগ্য, তাই তো তাকে ব্যবসার কিছু বলাই হলো না। কিন্তু সে এটা একেবারেও চিন্তা করেনি যে সুফিয়ানের সঙ্গে তফাৎ কম হলেও সত্যি এটাই যে সুফিয়ান বড়। তাই রাহাত সাহেব সুফিয়ানকে বলেছে। তার উদ্দেশ্য যে রেয়ানকে ব্যবসায় না দেওয়ার ছিল না তা তো নয়। রেয়ানের বোকা মস্তিষ্কে পৌঁছাতেই পারেনি। সব কথা শেষে সুফিয়ান নিজেই বলে দিয়েছিল যে সে কোনো দায়িত্ব নিতে পারবে না, তাই রেয়ানকে এসব বুঝিয়ে দেওয়া হোক। রাহাত সাহেবও ভাবলেন জোর করে তো আর কিছু হয় না, তাই দায়িত্বটা রেয়ানকে দেওয়া হবে। সুফিয়ান নির্লিপ্তভাবেই নিজের রুমে চলে গেল। তার একমাত্র মনোনিবেশ শুধুমাত্র গান। কয়েকদিন আগেই একজন প্রডিউসারের সঙ্গে কথা হয়েছে। তার কয়েকটি গান জমা দিয়েছিল। সেই প্রডিউসারে জানিয়েছে একটা কনসার্টে তাকে গান গাওয়ার সুযোগ দেওয়া হবে। তারপর তার প্রাণের সঙ্গে দেখা করবে, অর্থাৎ একদিকে কনসার্ট শেষ হবে, তারপরেই যাবে প্রাণের সঙ্গে দেখা করতে। ফোন করে জানাতেই প্রাণেশও হ্যাঁ বলল। সেও খুব করে চায় মনের মানুষটাকে একবার দেখতে, যেখানে দুজন মানবী নিজেদের প্রেম নিবেদনের উচ্ছলতায় আচ্ছন্ন হয়েছিল। মত্ত ছিল নিজেদের প্রথম দেখা, প্রথম হাতে হাত রাখার, একসঙ্গে প্রথমবারের মতন চোখে চোখ রাখা নিয়ে। কিন্তু তারা কি জানতো যে তাদের আলাদা করতে প্রকৃতি নতুন খেলায় মেতেছে? 4 দিন পরেই রাস্তা ইউনিভার্সিটি যাওয়ার পথে বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। সেই গাড়িতে ছিল সুফিয়ান। গাড়ির ট্রাকের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে সুফিয়ানের মারাত্মকভাবে আহত হলো। অ্যাক্সিডেন্ট হওয়ার 24 ঘন্টা পর ডাক্তাররা সুফিয়ানের পরিবারকে জানালো আল্লাহর রহমতে সুফিয়ান বেঁচে থাকলো। গলায় জখম হওয়ায় রক্তক্ষরণ হয়েছে, তাই সুফিয়ানের গলা রিকভার করতে সময় মাস লাগবে হয়তো। রিকভার হওয়ার পর কথা বলতে পারলেও গলায় চাপ পড়ে এমন কিছু করা যাবে না। সুফিয়ান তখন হসপিটালের বেডে অজ্ঞান হয়ে পড়ে আছে। মাথায় বেশ ভালোই আঘাত পেয়েছে, তাই তার জ্ঞান ফিরতে 4-5 দিন সময় লাগবে। জ্ঞান ফেরার পর 1 মাস বেড রেস্টে থাকতে হবে রাহাত সাহেব আর মিসেস অদিতি। ছেলে বেঁচে আছে এতেই খুশি হলো। যতদিন লাগে ততদিন রেস্ট করুক, কিন্তু 2 দিন যাওয়ার পরই কনসার্টের জন্য মিটিং করে দিন নির্ধারিত হলো। সুফিয়ানের চুক্তিবদ্ধ ছিল প্রডিউসারের সঙ্গে। এখন যদি সুফিয়ান কনসার্টে না যায় তাহলে কয়েক লাখ টাকার ক্ষতি হয়ে যাবে। তার চেয়ে বড় কথা, সুফিয়ানের নাম অপ্রকাশিত থাকলেও একটা ছবি নেটে ভিডিও সহ আপলোড হয়ে গেছে। মূলত সুফিয়ানের গানে মুগ্ধ হয়েই কনসার্টের আয়োজন হয়েছে। প্রডিউসারের মিস্টার দামান অকুল পাথরে পড়ে সুফিয়ানের বাড়িতে এসে হাজির হলেন। মিস্টার রাহাত আর মিসেস অদিতি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি এখানে কি করছেন? দামান সাহেব
চিন্তিত ভঙ্গিতে বলেন, কেন আপনারা জানেন না সুফিয়ানের সঙ্গে আমার কন্ট্রাক্ট সাইন হয়েছে কাল কনসার্টের জন্য? রাহাত আর অদিতি দুজনের ভেতর থেকে বেরিয়ে এলো হতাশার শ্বাস। রাহাত সাহেব এবার বাড়িতে আসার পর থেকে সুফিয়ান নিজেদের কোনো সিদ্ধান্তের ব্যাপারে তাদের জানায় না। যত বড়ই কিছু হোক না কেন ভেতরে চেপে রাখে। অদিতি ব্যাপারটা আড়াল করে বলল, ও হ্যাঁ বলেছিল তো, কিন্তু সুফিয়ানের অ্যাক্সিডেন্টের চিন্তায় ভুলে গিয়েছিলাম আমি। আচ্ছা, কিন্তু এখন যে আমি সমস্যায় পড়ে গেলাম। সুফিয়ান তো শুনেছি খুব অসুস্থ, তাহলে কাল কনসার্টে কি হবে? পেছন থেকে একজন বলে উঠল। আমি হয়তোবা আপনাদের সাহায্য করতে পারি। সবাই অবাক চোখে পেছনে তাকিয়ে দেখলো রেয়ান দাঁড়িয়ে আছে। তামান সাহেব ফ্রুকুচকে বলল, আপনি কিভাবে? রেয়ান ধীরে সুস্থে এগিয়ে এলো সোফার সামনে, এসে দাঁড়িয়ে হালকা ব্যথিত গলায় বলল, সুফি ভাই তো খুব অসুস্থ, মনে হয় না কনসার্টে অংশ নিতে পারবে। তাছাড়া এই মাসেই নাকি তার পরপর দুটো অনুষ্ঠানে গাওয়ার কথা, কিন্তু সুফি ভাইয়ের গলায় রক্তক্ষরণ হওয়ায় আর কখনো গাইতে পারবে না। সে কি একবারে গলা নষ্ট হয়ে গেছে? কথা বলতে পারবে তো? কথা বলতে পারবে, কিন্তু আর কখনো গান করতে পারবে না, অর্থাৎ সুর আসবে না। দামান সাহেব অবাক হয়ে বলল, তাহলে এক্ষেত্রে আপনি কিভাবে হেল্প করবেন? রেয়ান নিশ্চিত ভঙ্গিতে সোফায় বসল, কপালে ডান হাতটা ঘষে বলল, হ্যাঁ আমি জানি সুফি ভাইয়ের মতো গান করতে পারি না, কিন্তু সুফি ভাইকে দেখে মোটামুটি গান শিখে নিয়েছিলাম। প্র্যাকটিস করিনি, আগ্রহ ছিল না। এখন যেহেতু ভাই অসুস্থ, তাহলে সেক্ষেত্রে আমি পার্টিসিপেট করতে পারি। দামান সাহেব হালকা তাচ্ছিল্য করে বলল, গান পারলেই হবে না, তার সাথে চেহারাও থাকতে হবে। আপনার চেহারা দেখেই তো মানুষ চলে যাবে। রেয়ানের ভেতরে রাগ আবারও উপচে উঠল। এতক্ষণ সে ভাবছিল আলাদা মাস্ক বানিয়ে সেটা দিয়ে শো করবে, কিন্তু সে একই খোটা চেহারা। রেয়ানের ক্রুদ্ধ মন খোল বলিয়ে বলল, চেহারা নিয়ে এত সমস্যা যেহেতু, তো এই চেহারাই আমি সারা জীবনের জন্য পাল্টে ফেলবো। সুফি ভাই সত্যিই আমাকে সবসময় নিচে নামিয়ে রেখেছে। এবার সুফি ভাই বুঝবে অধিকার না পাওয়ার ব্যথা। সরি ভাই, কিন্তু এটা আমায় করতেই হবে। নিজের জন্য একবার স্বার্থপর হয়ে দেখতে চাই আমি। মনকে শান্ত করে মাথা উঠিয়ে বলা, নিয়ে আপনি চিন্তা করবেন না, 3 দিন পর যত সময়ে কনসার্টে আমি এসে পড়বো, আর চেহারাটাও কোনো প্রভাব ফেলবে না এতে। কিন্তু এটা কিভাবে? আহা, আপনি এত চিন্তা করছেন কেন? আপনি যান। মিস্টার দামান একবার চিন্তা বোঝাই করে বেরিয়ে গেলেন। কিভাবে কি হবে ভেবেই তার শ্বাস বন্ধ হয়ে আসছে। 3 দিন পর কনসার্ট শুরু হবে, আর মাত্র 10 মিনিট বাকি, কিন্তু এখনো রেয়ান এসে পৌঁছতে পারে। দামান সাহেব ভাবছেন ঘোষণা করবেন যে সুফিয়ান আসতে পারবে না। মাইক হাতে নিতে স্টেজে উঠতে গেলেই পেছন থেকে কেউ তাকে ডাকলো। বিরক্ত হয়ে তাকাতেই হাত থেকে মাইক পড়ে গেল। এ কিভাবে সম্ভব? স্বয়ং সুফিয়ান, সে তো লোকটি সামনে এসে দাঁড়িয়ে চোখ থেকে সানগ্লাস খুলে ফেলল, হালকা হেসে বলল, কি দামান সাহেব, অবাক হলেন? দামান সাহেব বাঁখাড়া হয়ে তাকিয়ে আছেন, কি বলবেন বুঝে উঠতে পারছেন না তিনি। ব্যক্তিটি তুড়ি বাঁচিয়ে বলল, আরে এত অবাক হচ্ছেন কেন? অবাক হব না? সুফিয়ানের মতন কি করে? আপনি বোধহয় জানেন না, এইটার সেই আদিকাল নেই। প্লাস্টিক সার্জারি? ইয়েস, শো করতে দেরি হয়ে যাচ্ছে মনে হয়। চেহারার অমিল হলেও কণ্ঠ সুফিয়ানের সঙ্গে কিছুটা মিলে যায় রেয়ানের। এটা সুযোগ নিয়েই কাজটা করল রেয়ান। 2 ঘন্টার পর শো শেষ করে বের হতেই দেখলো বাইরে গাড়ি সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ইউবানান। রেয়ান হাসল, হাসিতে বিজয়ের উচ্ছ্বাস। ইউবানানকে দৌড়ে এসে জড়িয়ে ধরল সে। ইউবানান কাঁধ চাপড়ে গর্বিত গলায় বলল, এই হলো সাহসী ছেলে, পুরাই বাজিমাত করে দিলি। রেয়ানও অহংকারে লেপ্টে থাকা হাসি হাসল। তার ধারণা হলো এবার তার চেহারা আছে, কেউ আর তাকে ঠেকাতে পারবে না। অথচ এইটা বুঝতেই পারল না যে সে নিজেকেই হারিয়ে ফেলল। ইভানান পকেট থেকে একটা ছবি বের করলো, রেয়ানের হাতে ধরিয়ে দিয়ে বলল, কাল রাতে যেসব ইনফরমেশন দিয়েছিলাম সেসব মুখস্থ করছিস তো? রেয়ান ছবিটি দেখতে দেখতে বলল, তাহলে এখন যা, ঠিকানা মেসেজ করে দিয়েছি তোর ফোনে, সব ঠিকঠাক ভাবে করিস। ঠিক আছে, কিন্তু ইবু ভাই একটা ব্যাপার বুঝতে পারলাম না।
কি? এই মেয়ের সঙ্গে নাটক করলে তোমার কি লাভ? তুমি বলেছিলে দ্রুত সার্জারি করানোতে আমাকে সাহায্য করবে, তার বদলে আমাকে এই মেয়ের সঙ্গে প্রেমের নাটক চালাতে হবে? উফ, বেশি কথা বলিস না। তুই যা, আর যা বলেছিস সেসব কর। রেয়ান মাথা নাড়িয়ে চলে গেল সেই ঠিকানা। যেতে ইউবানান ঠোঁট বাঁকিয়ে হাসলো আর মোড়া ভেঙে গাড়ির ওপর লাফ দিয়ে বসে ওপর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলা, এইবার তুই বুঝবি সুফিয়ান, আপন মানুষ ধোকা দিলে ঠিক কতটা কষ্ট হয়। বর্তনার নিচে একটি সিটে বসে অনবরত হাত কচলাচ্ছে প্রাণেশা। কি ভীষণ আনন্দের অনুভূতি, সাথে কিছুটা লজ্জাও লাগছে। মনে মনে নানান জল্পনা কল্পনা করছে কেমন দেখতে মানুষটা। আর মনে হেসে উঠল প্রাণেশা। ক্ষণ বাদে একটি গাড়ি এসে থামলো। প্রাণেশা উঠে দাঁড়িয়ে গেল। গেট খুলে বেরিয়ে আসলো ফর্সা ত্বকের এক মানব। শব্দ করে হেঁটে এসে প্রাণেশার সামনে আশ্চর্যজল ভঙ্গিতে বলল, কেমন আছো প্রাণেশা? বেশি অপেক্ষা করায়নি তো? আমি রেয়ান তেহজিব, যার সাথে তুমি এতদিন কথা বলেছো। গোধূলি পেরিয়ে সন্ধ্যার ঘ্রাণ ঘনিয়ে আসছে। দিক দিগন্তের নানান মানুষ হালকা আনাগোনা শুরু করেছে। তাদের বেশিরভাগই সদ্য বিবাহিত, তাই প্রেম মাখো মাখো। কেউ একে অপরকে জড়িয়ে সূর্য ডোবার সোনালি আভায় ছড়িয়ে থাকা আকাশের দিকে মনোনিবেশ করে আছে, তো কেউ আবার ভেজা বালির উপর হাতে হাত রেখে হেঁটে বেড়াচ্ছে। সমুদ্রের কিনারায় ঘেঁষে দাঁড়িয়ে আছে প্রাণেশা। দৃষ্টি তার শান্ত নিথর। তার 3 হাত দূরে এক হাঁটু উঁচু করে নিলিপ্ত ভঙ্গিতে চোখ বন্ধ করে আছে সুফিয়ান। প্রাণেশা একবার পেছনে ফিরে চাইল। এখনো সে পুরোটা ভাবে বিশ্বাস করে উঠতে পারছে না যে 5 বছর সে ধোকায় পড়েছিল। রেয়ানের সঙ্গে মনের মিল কখনোই ছিল না। সম্পর্কটা টিকেছিল রেয়ানের ধূর্ততা আর প্রাণেশার মনে দাগ কেটে যাওয়া প্রথম 6 মাসের ফোন আলাপ। প্রাণেশা ধীর পায়ে হেঁটে সুফিয়ানের সামনে দাঁড়ালো। সুফিয়ান মৃদু হেসে উঠে দাঁড়ালো। প্রাণেশার থমথমে মুখটা দেখে নিজের দু হাত দিয়ে নিজের বাহুতে আবদ্ধ করে নিল। প্রাণেশা চেয়ে আছে অনুভূতিহীন ভঙ্গিতে। চোখের পাপড়ি ভেজা ভেজা, অতিরিক্ত ফর্সা ত্বকটা রক্তশূন্য ফ্যাকাশে হয়ে আছে প্রাণেশার সাদা গালটায়। ডান হাত ছুঁয়ে বলা, প্রাণ, সেই অঙ্গারের কথা কখনো মনে পড়েনি। প্রাণেশার গাল বেয়ে 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো। সুফিয়ান হাত পেতে জলটুকু ধরে নিজের টি শার্টের ডান পকেটে এমন ভঙ্গিতে গুজে রাখলো যেন ওটা মহা মূল্যবান কোনো বস্তু। প্রাণেশার গলা রোধ হয়ে আছে। অদৃশ্য কিছু একটা যেন গলা শক্ত হাতে চেপে রেখেছে। কোনো রকম মাথা নাড়িয়ে বলল, পড়েছে, খুব পড়েছে। সুফিয়ান যেন তাচ্ছিল্য হাসল। প্রাণেশাকে নিজের থেকে ছাড়িয়ে সমুদ্রের দিকে এগিয়ে গেল। সমুদ্রের ঠান্ডা পানির স্রোতে হাঁটুতে ধাক্কা লাগছে। প্রাণেশা বুঝতে পারল সুফিয়ানের চাপা কষ্ট। ঠিকই তো, এতগুলো দিন সুফিয়ান একাই তাকে ভালোবেসে গিয়েছে। আর তাকে কি দিতে পেরেছে প্রাণেশা? নিজেকেই নিজে প্রশ্ন করল সে। 2 হাতে চোখ মুছে সুফিয়ানের পাশে এসে দাঁড়িয়ে বলল, রেহানকে আমার সন্দেহ হতো মাঝে মাঝে। প্রথম যেদিন আমার সঙ্গে দেখা হলো সেদিন আমার একটু সন্দেহ লেগেছিল, কারণ অঙ্গার তো আমাকে বলেছিল সে এসে প্রথম আমার দিকে এক মুঠো ভর্তি তাজা বেলি ফুল এগিয়ে দেবে। কিন্তু রেয়ান এসে আমার সঙ্গে ফর্মাল আলাপ করেছিল। তার 4 দিন পর আমার মোবাইল থেকে নিজেই অজানার নাম্বার সহ ডিটেলস ডিলিট করে দেয়। আমি জিজ্ঞেস করলে বলে এই নাম্বারটা এখন আর সে ইউজ করে না। এক মামাতো ভাই এই সিম নিয়ে নিয়েছে। আর তাই আমিও বিশ্বাস করে নেই আমার অজানাকে ভেবে। একদিন ওকে জিজ্ঞেস করেছিলাম অঙ্গার মানে কি। সে সাধারণভাবে উত্তর দিয়েছিল কয়লা। সেই কথার মাঝে আমি মিষ্টতা খুঁজে পাইনি। সম্পর্ক ভাঙতে চেয়েও পারছিলাম না। কিভাবে পারবো? আমার সেই কৈশোরের স্মৃতিতে যে সিলমোহর মেরে বসে আছে সেই 6 মাসের প্রেমালা। কথাগুলো বলে কেঁদে উঠল প্রাণেশা। নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার ভালোবাসার বিনিময় সে যে কিছুই দিতে পারল না। সুফিয়ান ব্যতীত হয়ে তাকিয়ে আছে। সে যে তার প্রাণেশ্বরীর কান্না সহ্য করতে পারবে না। তার বুকে যে খুব ব্যথা করে, তাই কান্নায়
প্রাণেশার কাছে এসে শক্ত করে জড়িয়ে তুলো সুফিয়ান। আদুরে কণ্ঠে বলল, প্রাণ আর খেদো না, বুকে যে খুব ব্যথা করে। প্রাণেশা কাঁদতে কাঁদতে হেসে ফেলল। সুফিয়ান গাঢ় চুমু খেলো প্রাণেশার কপালে। লম্বা চুলগুলো হাতের পিঠে পেঁচিয়ে খেলতে খেলতে বলল, চলো রুমে চলো, দেখেছো পুরোনো কথা বলতে বলতে সন্ধ্যা হয়ে এসেছে। প্রাণেশা বুকে মাথা গুজে থেকে বলল, 5 বছরে আপনি একবারও আমার সাথে যোগাযোগের চেষ্টা করেননি। সুফিয়ান খপ করে প্রাণেশাকে ছাড়িয়ে আলগোছে কুলি উঠিয়ে নিল। প্রাণেশা হকচকিয়ে গেল, গলা জড়িয়ে ধরে বলল, আরে করছেন কি? ছি ছি, সবাই কি মনে করবে? সুফিয়ান ফ্রুকুচকে বলল, কে কি মনে করলো এই নিয়ে বসে আছি নাকি আমি? ওই দেখো, ওরা আমাদেরও ছাড়িয়ে গেছে, তো কেউ কিছু বলেছে নাকি? প্রাণেশা সুফিয়ানের ইশারা বরাবর তাকাতে লজ্জা লাল নীল হয়ে উঠল। দুটো ছেলে মেয়ে একে অপরকে জড়িয়ে কিস করছে। প্রাণেশা চোখ খিচে বন্ধ করে সুফিয়ানের বুকে কিল বসিয়ে দিল। সুফিয়ান মেয়েকে আর্তনাদ করে বলল, উফ, ব্যথা পেয়েছি। প্রাণেশা জানে এই হৃদপুষ্ট দেহে তার হাতে নরম একটা কিল চামড়া ভেদ করবে না। সুফিয়ান ভেতরে যেতে যেতে বলল, এখানে থাকলে তুমি প্রশ্ন করতেই থাকবে, তাই এখন আমরা রুমে যাব, তারপর ফ্রেশ হব, খাবো, তারপরে তোমার প্রশ্নের উত্তর দেব। প্রাণেশা অবাক হয়ে আছে। নিজেকে খুব খুব সৌভাগ্যবান মনে হচ্ছে তার। সে তো এত সুখ পাবে কল্পনাও করেনি। যত কিছু হোক, সৃষ্টিকর্তা সেই আকাঙ্ক্ষিত পুরুষকে তার ভাগ্যে লিখে দিল। রুমে যেয়ে প্রাণেশা ফ্রেশ হয়ে বের হতেই দেখলো সুফিয়ান খাবার রেডি করেছে। প্রাণেশা তাওয়াল পাশে রেখে খাটে বসতে সুফিয়ান তার চিরচেনা মনোমুগ্ধকর হাসি উপহার দিয়ে বলল, প্রাণ তুমি খেতে শুরু করো, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে ওয়াশরুমে ঢুকে পড়লো সে। আর প্রাণেশা, সে তো সেভাবেই থমকে দাঁড়িয়ে আছে। এই প্রথমবার বোধহয় তার হার্টবিট দ্বিগুণ বেগে চলতে শুরু করলো। সুফিয়ান তো তার সামনে এর আগেও বহুবার হেসেছে, কিন্তু কখনো হার্টের গতি বেড়ে যায়নি। হানমনি কপাল চুলকে প্রাণেশা বলল, তবে আমি প্রেমে পড়ে গেলাম। সুফিয়ান বের হয়ে এসে প্রাণেশাকে একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে কপালে ভাঁজ ফেলে চোখ ছোট ছোট করে বলল, কি হয়েছে প্রাণ, এভাবে দাঁড়িয়ে আছো কেন? প্রাণেশা অপ্রস্তুত হেসে না বোধক মাথা নাড়ল। সুফিয়ান প্রাণেশার সঙ্গে বসে খাওয়া দাওয়া পাট চুকিয়ে বিছানা ছেড়ে বালিশ ঠিক করে শুয়ে পড়ল। প্রাণেশা হাতে পায়ে লোশন লাগিয়ে শুতেই শরীরে কম্পন শুরু হলো। বাম পাশে শুয়ে আছে সুফিয়ান। নিত্য নৈমিত্য ঘটনা বটে, কিন্তু তবুও প্রাণেশার কাছে খুব সবকিছু কেমন নতুন মনে হচ্ছে। এই বুঝি প্রেমে পড়ার সংকেত। সুফিয়ানের আরেকটু কাছে এসে প্রাণেশা বাচ্চাদের মতো মিনমিন করে বলল, আমি আরেকটু কাছে এসে শুই। সুফিয়ান মিটিমিটি করে হেসে বলল। শো 2 মিনিট যেতে আবারও প্রাণেশা বলল, আমি একটু বুকে মাথা রাখি। রাখো। সুফিয়ানের মুখের প্রাপ্তির খুশি, মনে আনন্দের এর থেকে কত কাছে এসেছে। তারপরও মনে হচ্ছিল কোথাও কি যেন ফাঁকা ফাঁকা। বুকে এলিয়ে থাকা মাথাটার দিকে তাকিয়ে সুফিয়ান নিজস্ব ভঙ্গিতে বলল, এ ব্যথা লাল নীল থাকুক না চিরদিন, কথারা শব্দহীন, যেন তা তুমিহীন। বসন্তের ঘ্রাণ নেই যেখানে তুমি নেই, প্রেমের রংহীন, আমি আজ দিশাহীন। বাইরে বোধে হালকা বৃষ্টি হচ্ছে। সুফিয়ান বুকে গুটিয়ে থাকা যুবতীর দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে রইল। ঠান্ডা জুবুথুবু হয়ে গেছে প্রাণেশা, গায়ের সঙ্গে নিবিড় হয়ে লেপটে আছে। ওপরে একটা কমফোর্টার দিয়ে আছে গায়ে, কিন্তু তার উপরেও প্রাণেশার ঠান্ডা কমছে না। সুফিয়ান হাত বাড়িয়ে মোমের মতো সাদা নাকটা ছুঁয়ে দিতে প্রাণেশা হালকা কেঁপে ওঠে। ধীরে ধীরে চোখ খুলে স্নিগ্ধ হাসল। সুফিয়ান প্রাণেশার হাতটা আলতো হাতে ধরে দীর্ঘক্ষণ অধরে লাগিয়ে রাখল। প্রাণেশা শুনল না, তার দৃষ্টিও নিবদ্ধ সুদর্শন যুবকের খাড়া কাটা চোয়ালের উপর। ছেলেদের চোখ ছোট থাকে, কিন্তু সুফিয়ানের বড় চোখ, তার ভেতরে গভীর ডার্ক চকলেটের বলের মতো চকচকে বনি। প্রাণেশার হঠাৎ ইচ্ছে জাগলো গভীর চক্ষুতে গভীর ছুঁয়ে দিতে। ঘোরের মাঝেই মুখটা উঁচু করে চোখের পাতায় চুমুকে কাঁধে মুখ গুজে রইল। সুফিয়ানের নিঃশ্বাস ঘন হয়ে গেল। প্রাণেশার মাথায় হাত রেখে বলল, একটু আগে তো শুনবো শুনবো বলে জেদ করছিলে, এখন শুনবে না? শুনবো, বলুন।
এমন করে থাকলে বলবো কিভাবে? প্রাণেশা দুষ্টু হেসে বলল। কিছু জানি না, এভাবেই বলুন। সুফিয়ান বুঝতে পারলো এসব তাকে জ্বালানোর উসিলা মাত্র। সুফিয়ান প্রাণেশাকে টেনে বালিশে শুয়ে দিল। প্রাণেশা ভাবলো সুফিয়ান রেগে গেছে, এখন খুব বকবে, তাই সরি বলতে প্রস্তুতি নিতে তাকে অবাক করে দিয়ে প্রাণেশার আগের ভঙ্গিতেই নিজের শক্ত করে জড়িয়ে ধরল। প্রাণেশার থমকে যাওয়া মুখ দেখে মৃদু হেসে পড়ল। এবার ঠিক আছে। প্রাণেশা প্রত্যুত্তরে হেসে ফেলল। সুফিয়ান চোখ বন্ধ করে সেই অন্ধকারেই ঢেকে থাকা দিনটার কথা মনে করলো। কি কুৎসিত একটা দিন ছিল সেটা, ভাবতে সুফিয়ানের গায়ে কাঁটা দিয়ে ওঠে। সেদিন যখন সুফিয়ানের দীর্ঘ 8 দিন পর জ্ঞান ফিরল, সেদিন সে সবার প্রথমে সৃষ্টিকর্তাকে বিরাট ধন্যবাদ জানালো। এত বড় অ্যাক্সিডেন্টের পর সে বেঁচে আছে ভাবতে শুক্রিয়া আদায় করলো। তারপর হঠাৎ মনে পড়লো তার প্রাণেশের সঙ্গে তো তার দেখা করার কথা ছিল। লাফিয়ে উঠে বসলো সে। হাতের ক্যানোলায় টান লাগতে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল। অত কিছু খেয়াল না করে জোরে চেঁচিয়ে মাকে ডেকে উঠল, কিন্তু এ কি, তার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অতিরিক্ত মাত্রার স্ট্রেসের কারণে গলা দিয়ে রক্ত পড়তে শুরু করলো। বাইরে থেকে আওয়াজ পেয়ে নার্স ভেতরে ঢুকে পড়ল। মিসেস অদিতি আর রাহাত সাহেবও আসলেন। সুফিয়ানের মাথা খারাপ হয়ে যাচ্ছে, গলা দিয়ে আওয়াজ বের করতে পারছে না, না পেরে গলা চেপে ধরে আছে। ডক্টর এসে সুফিয়ানকে তার গলার ইনজুরির কথা জানালেন। সুফিয়ান ইশারায় জিজ্ঞেস করতে ডক্টর বললেন, 1-1.5 মাস লাগবে, কিন্তু গলায় প্রেশারাইজ করলে রিকভারি করতে টাইম লাগবে। মেডিসিন নিয়মিত নিলে দ্রুত সুস্থ হয়ে উঠবেন, ডোন্ট ওয়ারি। সুফিয়ানের ততক্ষণে শান্ত নিশ্চুপ। মিসেস অদিতি থাকতে চাইল, সুফিয়ানের ভয় আর থাকতে পারেনি। সুফিয়ান বলেছে সে কিছুটা সময় একা থাকতে চায়। কয়েকদিন পরে রিলিজ হয়ে বাড়ি ফিরল সুফিয়ান। সবার আগে প্রাণেশার সঙ্গে দেখা করার জন্য মন ছুটে গেল। প্রথমে ভেবেছিল হয়তো প্রাণেশা নিজেই ফোন দেবে, কিন্তু মোবাইল অন করতে দেখলো প্রাণেশার কল তো দূরের কথা, তার নাম্বারটা পড়েছে ব্লক লিস্টে, প্রতিবার সুইচ অফ বলছে। সুফিয়ানের হাতটা তখন মিনিটে স্বাভাবিকের চেয়েও বেশি বেগ ছুটতে লাগলো। আরেকটা নাম্বারে কল দিতে সেটা বেজে শোনালো। সুফিয়ানের বুকে তখন তীব্র ব্যথা ভরে উঠেছে। একজনকে দিয়ে খোঁজ লাগাতে শুনে প্রাণেশা অন্য কারোর সাথে রিলেশনে আছে এইটা খবর পেয়েছে। সুফিয়ান মাথা ঘুরিয়ে নিচে বসে পড়ল। এসব তার কিছুতেই বিশ্বাস হলো না। সে নিজেই ক্ষত গলা নিয়ে বেরিয়ে গেল। অদিতি আর রাহাত সাহেব ঘরে ছিল বলে জানতে পারেনি। কিছুক্ষণ পরে বেরিয়ে গেল প্রাণেশা নাকি মায়ামতি ঝিলে একটা ছেলের সাথে হাত ধরে বসে আছে। সুফিয়ান তখনও বিশ্বাস করেনি, কিন্তু যখন দেখলো ঠিকই প্রাণেশা একটা ছেলের হাত ধরে বসেছে, কথা বলছে, স্তব্ধ হয়ে গেল সে। রিয়ানি ছিল সেটা, কিন্তু সাইড থেকে চেহারা খেয়াল করেনি সুফিয়ান। বেরিয়ে গেল তখন সে আর সহ্য করতে পারল না অন্য কারোর সাথে কি অসহ্য তেতো যন্ত্রণা। সেদিন রাতেই সুফিয়ান টিকিট বুক করে সকালে অস্ট্রেলিয়া চলে গেল। সে সাথে ছিল তার প্রাণ প্রিয় বন্ধু ইভানান, যে ইমোশনাল ব্ল্যাকমেল করেই রওনা হলো। সুফিয়ান কষ্টে জর্জরিত মনে আর কিছু ভাবতে পারেনি। বন্ধুর সাথে থাকলে কষ্ট কমবে ভেবেই সাথে নিল, কিন্তু তখনও সে জানতো না ইভানান কি ভয়ঙ্কর খেলায় মেতেছে। সুফিয়ানের কানে যেন কোনোভাবে রিয়ানের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সব ব্যবস্থা করে ফেলল। সুফিয়ানকে অনবরত ব্রেন ওয়াশ করতে থাকলো। প্রাণেশা যে তার সাথে বেইমানি করেছে তা এক প্রকার জোর করে বিশ্বাস করালো। সুফিয়ান মেতে থাকলো পার্টি ক্লাব মেয়ে নিয়ে। ইভানানের গভীর ফাঁদে পুরোপুরি পা দিয়ে ফেলল। শুধু মিসেস অদিতির রিকোয়েস্টে নতুন করে একটা মেডিকেল কলেজে ভর্তি হলো। ব্রিলিয়ান্ট হওয়ার অল্প দিনের মাঝে পাকাপোক্তভাবে সকল কিছু আয়ত্ত করে নিল। আর চোখ বন্ধ করে এর বিশ্বাস করলো এক মিথ্যা বন্ধুকে। ইভানানের কথাই তার কাছে একসময় সত্যি মনে হলো, কিন্তু সুফিয়ানের বোধহয় মনেই ছিল না এভিল ওয়াজ অনস অ্যান অ্যাঞ্জেল। রিয়ান, তুমি বলেছিলে তোমার বড় ভাই আছে। মা বাবার ছবি দেখলেও ভাইয়ের ছবি তো দেখালে না। তখন সম্পর্কের বয়স 4 বছর। এরই মধ্যে প্রাণেশার মনে নানা রকম সন্দেহের উৎপাত হয়েছে। প্রাণেশার শুধু মনে হতো রেয়ান কিছু লোক আছে, জিজ্ঞেস করলেই রেয়ান নানা অজুহাত দিয়ে দিত। আর 5-10টা স্বাভাবিক কাপলদের মতো প্রাণেশা হতে পারে না।
কেন তার জানা নেই। আজ গাড়িতে বসে রেয়ানকে জিজ্ঞেস করেই ফেলল সে। রেয়ান ড্রাইভিং করছিল, প্রাণেশার প্রশ্নে থতমত খেয়ে গেল। আমতা আমতা করে বলল, বলেছিলাম না আমার ভাই এখানে থাকে না, হি ইজ আউট অফ কান্ট্রি। কিন্তু তাই বলে তার কোনো ছবি নেই? রেয়ান রাগী মুখে বলল। তুমি কি সন্দেহ করো প্রাণেশা? প্রাণেশার উৎসুক মুখ মিয়ে গেল, চোখ বন্ধ করে শ্বাস টেনে উইন্ডোর দিকে তাকিয়ে রইল। চাইলেও হিসেব মিলে না। রেয়ানের মুখ অন্যদিকে করে হাসলো। যাক, প্রাণেশার প্রশ্নের জাল থেকে এবার বাঁচা যাবে। প্রাণেশার মলিন মুখ দেখে প্রাণেশার এক হাত রাখলো, স্বাভাবিক কণ্ঠে বলল, সরি, আমি রেগে গিয়েছিলাম। তুমি বারবার এত প্রশ্ন করবে না, ওকে? প্রাণেশার চমকে হাত ছড়িয়ে ফেলল। রেয়ানের ছোঁয়া প্রাণেশা এখনো কমফোর্ট হতে পারেনি। রেয়ান আর কিছু বলল না। রেয়ান চেহারা বদলানোর পর থেকে আগের ভার্সিটিতে পড়ে না। ওখানে থাকলে যে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাই অন্য ভার্সিটিতে ভর্তি হয়েছে। সবাই শুধু এইটুকু জানে যে সুফিয়ান বিদেশে পাড়ি জমিয়েছে আর রেয়ান অন্য ভার্সিটিতে ট্রান্সফার হয়ে গেছে। সেদিন মিস অদিতি আর রাজ সাহেব এই ব্যাপারটা জানতে পারেন। সেদিন খুব তাকে মেরেছে। প্রাণেশাকে নিয়ে সংঘটিত ঘটনা জানে না বলেই রহস্য ভেদ করতে পারেনি। কিন্তু রেয়ানের ভেতরে রাগ আরও বেড়েছে। চেহারার জন্য নতুন ভার্সিটিতে বেশ ভালোই নাম হয়ে গেছে তার। মনে মনে সে এটা ভেবে খুশি হয় যে তাকে কেউ আর অবজ্ঞা করতে পারবে না। ব্যাস এইটুকুই তো চেয়েছে সে। 5 বছর পর ডান্স ক্লাবের ড্রিঙ্কস জোনে একটা পর একটা গ্লাস খালি করছে সুফিয়ান। 8 প্যাক শেষ করে পাশের সোফায় গিয়ে বসল। ইভানান সামনে একটা শর্ট ড্রেস পরা মেয়ের সঙ্গে ডান্স করছে, হাতে মদের একটা ডিজাইনিং গ্লাস। সুফিয়ানকে বসতে দেখে এগিয়ে এসে পাশে লাফিয়ে বসল। পুরো সোফা দুলে উঠতে সুফিয়ান একবার আর চোখে তাকালো ইভানান, ঠোঁট বেঁকিয়ে হাসল, বলল, সুপি, প্রতিদিন কম মেয়েকে তো পাঠাচ্ছি না তোর কাছে, তবুও এমন দেবদাস। সুফিয়ান 2 হাতের তালু দিয়ে মুখমণ্ডল ঘষল, হাতের কবজি উল্টিয়ে দেখলো রাত 11:30। উঠে দাঁড়িয়ে গাড়ির চাবি বের করলো, তারপর হঠাৎ হলো। ইভানান হাতের গ্লাসটা দ্রুত ভঙ্গিতে রেখে পেছন পেছন এলো। গাড়ির দরজা খুলে নির্লিপ্ততা নিয়ে বলল সুফিয়ান। তার পাশের সিটে ইভানান বসলো। ইভানান চিন্তিত হওয়ার মতো করে বলল, তুই আজ বেশি খেয়েছিস, আমি ড্রাইভ করি, তুই ওঠ। সুফিয়ান গাড়ি স্টার্ট দিয়ে বলল, I am completely fine. You don't need to worry. ইফ আই ডোন্ট থিঙ্ক হু ইলস উইল। সুফিয়ান শক্ত কণ্ঠে বলল। I don't need anyone. সুফিয়ানের দৃষ্টি আবদ্ধ অস্ট্রেলিয়ার রাজধানীর ক্যানবেরার অন্ধকার জনমানবহীন রাস্তায়, কিন্তু মন এক বিন্দুও এখানে নেই। 5 বছর হয়ে গেছে, অথচ এখনো সুফিয়ান বলতে পারেনি তার প্রাণের কথা। কি করে ভুলবে? নিজের সবটা দিয়ে যে ভালোবেসেছিল, অতিরিক্ত ভালোবাসা একবার ডুবলে বাঁচার উপায় নেই। হয় শ্বাস রুদ্ধ হয়ে মারা যেতে হবে, না হয় কেউ টেনে তুলবে এই আশায় হাত পা ছুঁড়ে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। আদৌ যে কেউ বাঁচাবে এই নিশ্চয়তা নেই। কিন্তু ওই যে ভালোবাসা, তাহার চেয়ে সুন্দর আর একসাথে কুৎসিত অনুভূতি পৃথিবীতে একটিও নেই। ইভানার মাথা হেলে জানালার বাইরে তাকিয়ে আছে। গাছগুলো যেন পিছনে চলে যাচ্ছে একের পর এক। মনে মনে সে নিজের ব্যথিত অতীত মনে করছে। তখন সে অনার্স ফার্স্ট ইয়ার উঠেছে, প্লে থেকে এই অনার্স পর্যন্ত সুফিয়ানের সঙ্গে পা মিলিয়ে জান দিয়ে ভালোবেসে বন্ধুত্বের সকল দায়িত্ব পালন করেছে সব সময়। সুফিয়ানকে নিজের ভাই মেনেছে, নিজের সকল কিছু ভাগ করে নিত সুফিয়ানের সঙ্গে। কিন্তু সুফিয়ান কি করলো তার সাথে? তার ছোট আদরের ছোট্ট বোনটাকে শেষ করে দিল, মেরে ফেল। মনে হয় এই তো সেদিন ছোট্ট বোনের সঙ্গে দৌড়াদৌড়ি করলো, কেক নিয়ে মুখে লাগিয়ে দিল, বোনের বিনুনিদের টেনে দৌড়ে ভেঙে গেল। এখন সব স্মৃতি, অথচ এখনো জীবন্ত। হাতরাতেই শুরু করলে গোলক থাতার মতো সব কিছু চোখে মুখে বাড়ি খায়। ছোট্ট বোন ইয়ানা, মা বাবা, কত সুন্দর একটা পরিবার ছিল তার। খুব বেশি একটা গ্যাপ ছিল না ইয়ানা আর ইভানানের মাঝে, তাই সম্পর্কটা ছিল বন্ধুত্বপূর্ণ। ইয়ানা তখন ইন্টার সেকেন্ড ইয়ারে। ইভানান বোনের রুমে ঢুকতে দেখল জানালার পাশে বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে। ইভানান মাথায় হাত দিয়ে হালকা করে বাড়ি দিল।
ইয়ানা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। ইভানান দেখলো ইয়ানার মুখটা লাল হয়ে আছে, চোখের কোণে জল। ইভানান জিজ্ঞেস করল, কি হয়েছে?